রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রভাষক রসায়ন বিজ্ঞান, ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ, ডিমলা নীলফামারী। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞানের গুণগত রসায়নের কয়েকটি লেকচার আমরা শেষ করেছি। আমরা এর আগে আলোচনা করেছি রাদারফোর্ডের পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। আজকে আমরা আলোচনা করব বোর পরমাণু মডেল এবং তার সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেল কি? এই বোর পরমাণু মডেল বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মতবাদ, এই পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছেন। তন্মধ্যে বিজ্ঞানী রাদারফোর্ড এবং নিলস বোর এই পরমাণু মডেল উল্লেখযোগ্য। আজকে আমরা নিলস বোর পরমাণু মডেল নিয়ে কথা বলবো। ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেল এই উপস্থাপনের 2 বছর পর তার পরমাণু মডেল আবিষ্কার করেন। 1913 সালে পরমাণুর একই সাথে পরমাণু গঠন এবং পারমাণবিক ব্যাখ্যা প্রদানের জন্য তার পরমাণু মডেল উপস্থাপন করেন। বোর পরমাণু মডেলের প্রথম প্রস্তাবনা হল, তিনি যে পরমাণু মডেল তৈরি করেছেন তা একটি বিখ্যাত সমীকরণের উপর প্রতিষ্ঠিত। এই সমীকরণটা হচ্ছে E = h nu। এই E = h nu আমাদের E = nu, এটাকে বা করা যায় E = h nu। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। অর্থাৎ বিজ্ঞানী বোর তার পরমাণু মডেল তৈরি করেছিলেন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। কার তত্ত্ব? আমরা বলছি ম্যাক্স প্লাঙ্ক এর তত্ত্বের উপর ভিত্তি করে, এই ম্যাক্স প্লাঙ্কের তত্ত্বের উপর ভিত্তি করে তিনি তার পরমাণু মডেল তৈরি করেন। তার পরমাণু মডেলের 3টি প্রস্তাবনা রয়েছে। একটা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা, একটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা এবং ইলেকট্রন শোষণ বিকিরণ সম্পর্কিত ধারণা। আমরা এগুলো নিয়ে এখন কথা বলবো। প্রথমটি হইল শক্তি স্তর সম্পর্কিত মতবাদ। এই শক্তি স্তর সম্পর্কিত মতবাদ অর্থ হচ্ছে, এই রাদারফোর্ড তার পরমাণু মডেলের শক্তি স্তর সম্পর্কিত কোনো ধারণা দেননি, কিন্তু বোর পরমাণু মডেল তার এই পরমাণু সম্পর্কে, পরমাণুর আকার সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন এবং তার শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন। যেমন এই শক্তি স্তরের মতবাদে বলা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো পরমাণু তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে বলা হচ্ছে শক্তি স্তর কক্ষপথ বা অরবিট। শক্তি স্তর কক্ষপথ বা অরবিট, এগুলোকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, n এর মান 2 অথবা n এর মান হচ্ছে 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। পূর্বে এগুলোকে প্রকাশ করা হতো k, l, m, n ইত্যাদি দ্বারা। n = 1 হলে
সেটাকে বলতাম আমরা কে শেল। এখন এটাকে বলা হচ্ছে n সমান সমান 1 হলে সেটাকে বলি আমরা প্রথম শক্তি স্তর। অর্থাৎ আগে যখন আমরা বলতাম n সমান সমান 2 হলে সেটাকে বলতাম এল শেল, এখন এটাকে বলা হচ্ছে n সমান সমান 2 হলে সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। অর্থাৎ n এর মান যত বেশি হবে শক্তি স্তর তত বড় হবে, অর্থাৎ আকার তত বড় হবে। শক্তি স্তর সম্পর্কিত ধারণায় আমরা যে সূত্র প্রয়োগ করি তা হচ্ছে 2n স্কয়ার সূত্র প্রয়োগ করি। অর্থাৎ এই সূত্র অনুযায়ী ইলেকট্রন ধারণ করে প্রতিটি শক্তি স্তরে, অর্থাৎ n এর মান যদি আমরা বসে দিই তাহলে এখানে আমাদের ইলেকট্রনের কতটি ইলেকট্রন ধারণ করতে পারে তা নির্ণয় করা হয়। এবার আসি আমরা তাহলে কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এখানে বলতেছে কৌণিক ভরবেগ, একটি ইলেকট্রন যখন তার কক্ষপথে ঘুরবে তার কৌণিক ভরবেগ h/2 এর সরল গুণিতক হবে। যেমন mvr সমান সমান nh/2। অর্থাৎ এখানে এই m সমান সমান হচ্ছে ইলেকট্রনের ভর, যেখানে যার ভর হচ্ছে এই 9.11 গুণন 10 ইনভার্স 28 গ্রাম। এটাকে যদি আমরা কেজি এককে প্রকাশ করি 1 গুণন 10 ইনভার্স 31 কেজি। আবার এখানে হচ্ছে ভি হচ্ছে ইলেকট্রনের বেগ, এইচ হইল প্লাঙ্কের ধ্রুবক, যেখানে আমরা মান দিচ্ছি 6.626 গুণন 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড, অথবা এটাকে বলা যাবে, এবং এখানে বলা হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স এই 34 জুল সেকেন্ড। আর n সমান সমান হচ্ছে 1 2 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তাহলে এখানে এই mvr nh/2 অর্থাৎ হচ্ছে এখানে যদি আমাদের এই শক্তি স্তরের ব্যাসার্ধ ও আর আমরা বলি আর সমান সমান হচ্ছে শক্তি স্তরের ব্যাসার্ধ। এখানে যদি আর এর মান জানা থাকে তাহলে আমরা ইলেকট্রনের বেগ বের করতে পারবো, আর ইলেকট্রনের বেগ যদি জানা থাকে তাহলে শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে পারবো। এবার আসি আমরা তাহলে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। এই শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত মতবাদে যদি আমরা আসি তাহলে এই শক্তি স্তর অর্থাৎ বোর পরমাণু মডেল তার বিভিন্ন শক্তি স্তর চিন্তা করছেন, একটা হচ্ছে E1 হয়, একটা E2, একটা যদি E3 হয়, অর্থাৎ বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন ঘুরতেছে নির্দিষ্ট শক্তি নিয়ে। তাহলে এখন যদি এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়, অর্থাৎ লাভ দিয়ে অপর শক্তি স্তরে যায়, অপর শক্তি স্তর থেকে যদি লাভ দিয়ে নিচের স্তরে আসে, সে বলছে যে নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে লাভ দিয়ে সে উপরের স্তরে যেতে পারে ইলেকট্রন, আবার নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে লাভ দিয়ে নিচের স্তরে আসতে পারে। অর্থাৎ তাদের মধ্যে শক্তির পার্থক্য হচ্ছে ডেল ই সমান সমান হচ্ছে আমরা E2 মাইনাস E1 পাই, যেটাকে আমরা বলি এস নিউ। এই আমরা চলে আসলাম এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক। আমরা চলে আসলাম এই কম্পাঙ্ক হচ্ছে বর্ণালী সম্পর্কিত ধারণা।
অর্থাৎ ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যায় তখন বর্ণালীর সৃষ্টি করে এবং কম্পাঙ্কের সৃষ্টি করে, যেখানে আমরা এস নিউ শক্তি পেয়ে থাকি। অর্থাৎ এস নিউ শক্তি হচ্ছে ফোটনের শক্তি, যেটা বলছি আমরা ফোটন, অর্থাৎ ফোটনের শক্তি বলে থাকি। তাহলে আমরা প্রথমে কি পাইলাম? শক্তি স্তর সম্পর্কিত মতবাদ পেয়েছি, কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ এবং শক্তির শোষণ বিকিরণ সম্পর্কিত মতবাদ। এই মতবাদ দিয়ে পরমাণুর মডেল উপস্থাপন করেন। এই মতবাদগুলো প্রতিষ্ঠিত মতবাদগুলোর মধ্যেও অনেকগুলো ত্রুটি পরিলক্ষিত হয়। আমরা এই বোর পরমাণু মডেলের কিছু ত্রুটি নিয়ে কথা বলবো। তাহলে বোর পরমাণু মডেলের ত্রুটি সমূহের মধ্যে রয়েছে, 1 নম্বর হচ্ছে বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারেন নাই। এক ইলেকট্রন বিশিষ্ট বর্ণালী যেমন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, তারপরে হচ্ছে হিলিয়ামের আয়নের বর্ণালী, লিথিয়াম প্লাসের বর্ণালী, এদের বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রনগুলোর বর্ণালী কীভাবে ব্যাখ্যা করতে হয় তা এই মডেলের সে ব্যাখ্যা নাই। আবার 2 নম্বর হচ্ছে যে একটি ইলেকট্রন যদি স্থানান্তরিত হয় তাহলে একটি মাত্র রেখা বর্ণালীর সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এই একটি রেখার পাশে অসংখ্য দেখা যাচ্ছে যে আমাদের অসংখ্য বর্ণালীর সৃষ্টি হয়, অর্থাৎ সূক্ষ্ম অনেকগুলো বর্ণালীর সৃষ্টি হয়। এর ব্যাখ্যা বোর তার মডেলে দিতে পারেন নাই। তারপরে হচ্ছে বোর পরমাণু মডেল তার আপেক্ষিক তত্ত্বের কোনো ব্যাখ্যা প্রদান করতে পারেন নাই, 2 নম্বর গেছে। 3 নম্বর হচ্ছে বোর আপেক্ষিক তত্ত্বের নিয়ম মেনে চলে না। 4 নম্বর হচ্ছে বোর পরমাণু মডেলের পারমাণবিক পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে কোনো আলোচনা নাই। তারপর হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী এই ইলেকট্রনগুলোর কণা ধর্ম বিদ্যমান, কিন্তু বাস্তবিক পক্ষে এই ইলেকট্রনগুলো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ে বিদ্যমান ইলেকট্রনের মধ্যে। এরপরে হচ্ছে বোর পরমাণু মডেলের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে দেখা যায় যে পরমাণুর ভর এবং তার অবস্থান একই সাথে নির্ণয় করা যায় না, কিন্তু বোর পরমাণু মডেল অনুসারে দেখা গেছে যে তার ভর এবং অবস্থান, অর্থাৎ ভরবেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায়, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির পরিপন্থী। এরপরে হচ্ছে 7 নম্বর যে বোর পরমাণু মডেল জিম্যান প্রভাব এবং এখানে বলছে জিম্যান প্রভাব ও স্টার্ক প্রভাব জিম্যান প্রভাব স্টার্ক প্রভাব ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ সে চৌম্বক প্রভাবে এই পারমাণবিক বর্ণালীগুলো অনেকগুলো রেখায় পরিবর্তিত হয়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম বোর পরমাণু মডেলের 3টি প্রস্তাবনা, তারপরে হচ্ছে বোর পরমাণু মডেলের ত্রুটিসমূহ। তো আগামী দিন আমরা এই বোর পরমাণু মডেলের প্রয়োগ সম্পর্কে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো। খুদা হাফেজ।